হ্যালো বন্ধুরা, আজকে আমরা এইচএসসির পদার্থবিজ্ঞানের তাপগতিবিদ্যার অনশট দেখব। তো এই অনশট ক্লাসে কি থাকছে? এই অনশট ক্লাসে সবথেকে বেসিক এবং গুরুত্বপূর্ণ সূত্রগুলো এবং সবগুলো এখানে রয়েছে। তো এখানে আমরা দুইটা ক্লাস নেব। আজকের ক্লাসে 10 থেকে 12 মিনিটের ভিতরে তোমরা প্রায় অর্ধেক অংশ জানতে পারবে এবং আগামীকালকে বাকি অর্ধেক অংশ আমি আপলোড করে দেবো। তো দুইটা ক্লাসের মাধ্যমে শেষ সময় তোমাদের খুবই গুরুত্বপূর্ণ টপিকগুলো একদম রিভিশন করতে পারবে। তো চলো আর দেরি না করে আমরা তাপগতিবিদ্যার একদম বেসিক থেকে শুরু করতেছি। তো তাপগতিবিদ্যা জানতে হলে আমাদের প্রথম একটা সূত্র জানতে হবে, সেটা হচ্ছে তাপমাত্রিক স্কেলের সূত্র। তাপমাত্রিক স্কেলের সূত্র জানতে হলে, কারণ এখানে তাপমাত্রিক সূত্র জানতে হবে কারণ এখানে দেখো তাপমাত্রিক স্কেল সম্পর্কিত অনেক রাশি আসে, যে সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল এবং কেলভিন স্কেলে দেওয়া থাকবে এবং আমাদের সেটা মনে করো যে সেলসিয়াস স্কেলে দেওয়া আছে, আমাদের ফারেনহাইট স্কেলে বাই করতে হবে। আবার সেলসিয়াস স্কেল দেওয়া থাকবে না, ফারেনহাইট স্কেল দেওয়া থাকবে, তা সেটা আমাদের সেলসিয়াস স্কেলে বের করতে হবে। তো এই রকমের তিনটে রাশি আছে। তো সেই সূত্রটা দেখে বলবো। সেই সূত্রটা হচ্ছে c/5 f-32/9, আবার আছে k-273/5। তো এইটা কিভাবে মনে রাখবে? খুব সহজে। তো এইটা মনে রাখার একটা ট্রিক্স আছে। এই ট্রিক্সটা হচ্ছে, দেখো c/5 f-32/9, কিন্তু পরের বার যে হয়েছে k-273, এই যে নিচে 5, এই 5টা মনে করো আবার রিপিট হয়েছে, ঠিক আছে? তো এইভাবে আমরা মনে রাখতে পারি। তো এখানে c কি? c আছে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা, আর f হচ্ছে ফারেনহাইট স্কেলের তাপমাত্রা, কে হচ্ছে কেলভিন স্কেলের তাপমাত্রা। যদি এমন হয় যে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা ফারেনহাইট স্কেলের দ্বিগুণ, তাহলে একটা জিনিস মনে রাখবে, যার সাথে র যুক্ত হবে, যে ফারেনহাইট স্কেলের র যুক্ত থাকবে, যার সাথে র যুক্ত থাকবে সে তার সাথে দুই গুণ দিয়ে দেবো। যেমন যদি সেলসিয়াস স্কেলের তাপমাত্রা ফারেনহাইট স্কেলের দ্বিগুণ বলে, মানে ফারেনহাইটের মানে র আছে যুক্ত, তার মানে ওইখানে 2f, c = 2f হবে। তো c = 2f, আমরা যদি এই c এর জায়গায় 2f বসাই দিই, সেখান থেকে f এর মান বের করতে পারবো। আবার 2f এর জায়গায় f রেখে 2টা যদি ওই পাশে নিয়ে ভাগ দিয়ে দিই c/2, তখন আমরা এখানে কিন্তু বসিয়ে খুব সহজেই সেলসিয়াস স্কেলের মান বের করতে পারবো। তো এইটি হচ্ছে আমাদের ল, এটা আমাদের জানতে হবে যে c/5 f-32/9 k-273/5। তো এখন আমরা চলো এটা শেষ। এবারে আমরা আরেকটা জিনিস যেটা আসে প্রায় একটা এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ সবথেকে, সেটা হচ্ছে তাপমাত্রিক পানির তরল বিন্দুর তাপমাত্রা এবং চাপ। তো পানির তরল বিন্দুর তাপমাত্রা কত হবে? পানির তরল বিন্দুর তাপমাত্রা হচ্ছে 273.16 কেলভিন, 273.16 কেলভিন। এবং চাপ কত? চাপ হবে 4.58 মিলিমিটার Hg। এখানে Hg বলতে পারদ বোঝাইছে। তো এবার আমরা যে থার্মোমিটার তাপগতিবিদ্যার যে আমরা তিনটে সূত্র জানি, তো এই তিনটে সূত্র কি? তিনটে সূত্র আছে, একটা হচ্ছে শূন্যতম সূত্র, আর একটা হচ্ছে প্রথম সূত্র, আর একটা হচ্ছে দ্বিতীয় সূত্র। এখন সবারই প্রশ্ন থাকতে পারে যে এখানে 1 2 3 আকারে না করে কেন প্রথম শূন্যতম থেকে শুরু করছে? তো এইটা যদি আমি তোমাকে বলি, এইটা প্রথম ক্ষেত্রে প্রথম সূত্রটা আবিষ্কৃত হয়েছে, পরে দ্বিতীয় সূত্র আবিষ্কার হয়েছে। তো দেখা যাচ্ছে যে পরে যখন একটা সূত্র আবিষ্কার হয়েছে, তো শূন্যতম সূত্র, এই সূত্রটা যদি আমরা 3 নম্বরে রাখি, তাহলে প্রথম সূত্রটা সেইটা মানে আর কি বেসিকটা হইছে ওই শূন্যতম সূত্রটা। তো ওইটা 3 নাম্বার রাখলে আগে ওইটা দেওয়া হয়, মানে 1 নাম্বারটা আগে মানে মূলটা বলা হয় এবং বেসিকটা পরে বলা হয়, যেটা মানে অকট লাগে। তার জন্য ওইটা বিজ্ঞানীরা মিলে ওইটাকে শূন্যতম সূত্র প্রদান করেছে। তো তোমরা সহজে বুঝতে পারছো যে শূন্যতম কেন নাম করা হয়েছে। তো চলো আমরা শূন্যতম সূত্র দেখি। এখানে শূন্যতম সূত্রে তোমাদের পরীক্ষায় যেটা আসে, সেটা 1 নম্বরে আসে যে শূন্যতম সূত্র কি তৈরি করা হয়। শূন্যতম সূত্র দিয়ে থার্মোমিটার তৈরি করা হয়, আর কিছু জানার দরকার নেই। চলো এবার প্রথম সূত্র দিয়ে জানার চেষ্টা করি। প্রথম সূত্র কি? তাপগতিবিদ্যার ফার্স্ট ল হইছে dq মানে কি? dq = du + dw। dw কি মানে? এখানে কিন্তু কাজ, আর এটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি, আর একটা হচ্ছে কি অন্তঃস্থ শক্তি। তো এখানে এই যে dw মানে কাজ, এটাকে আমরা আরো একভাবে লিখতে পারি, dw = pdv। এর dv কি? পরিবর্তন, মানে চাপের পরিবর্তন। চাপকে ডিফারেন্সিয়েশন করতে হবে। যারা তোমরা ম্যাথ করেছো অন্তরীকরণ, তারা খুব ভালোভাবে বুঝতে পারবে যে ডিফারেন্সিয়েশন। যারা ম্যাথ নাই তাদেরও সমস্যা হবে না। যদি কোনো ম্যাথ আসে, আমি খুব সহজেই সেটা আমি একটা লেকচারের মাধ্যমে বুঝিয়ে দেবো। তো চলো আমরা এই যে ফার্স্ট লর মাধ্যমে আমরা কি জানতে পারি? ফার্স্ট লর মাধ্যমে জানতে পারি তাপ ও কাজের মধ্যে সম্পর্ক স্থাপন করবে। তাপ এবং কাজের মধ্যে, এইটা অনেক সময় এমসিকিউ আসে যায়
যে তাপ ও কাজের মধ্যে সম্পর্ক স্থাপন করবে তাপগতিবিদ্যার কোনতম সূত্র। তো আমরা খুব সহজেই যদি জানা থাকে তাহলে বলতে পারবো যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে তাপ ও কাজের মধ্যে সম্পর্ক স্থাপন করে। এছাড়াও এই প্রথম সূত্র শক্তির নিত্যতা মানে এবং তাছাড়াও আর একটা জিনিস মানে সংরক্ষণশীলতার নীতি। তো এটা মনে রাখবে যে অনেক সময় এমসিকিউতে দেওয়ার জন্য খুব সহজে ওইটা যে সংরক্ষণশীলতার মানে কোনটি দিয়ে ওইটা সবার লাস্টে দেবে। তো তুমি অনেক সময় আছে প্রথম দুইটা অপশন দেখে ওইটা কারেক্ট করে দিলে, তখন কিন্তু তোমাদের ভুল হবে। তো সেইটা আমাদের বুঝে দেখাতে হবে, যদি জানা থাকে সে খুব সহজেই অ্যান্সার করতে পারবে। তো আমরা তাপমাত্রিক স্কেল জানলাম, তারপর পানির তরল বিন্দু জানলাম, তারপর শূন্যতম সূত্র জানলাম, তারপর ফার্স্ট ল মানে যেটা হয়েছে প্রথম তাপগতিবিদ্যার প্রথম সূত্র সেটাও জানলাম, তাপ ও কাজের মধ্যে সম্পর্ক স্থাপন করে জানলাম, সংরক্ষণশীলতার নীতি বা নিত্যতা মানে সেটাও জানলাম। তারপর যে মেইন সূত্রটা, এটাই কিন্তু মেইন সূত্র, ডিকিউ ইকুয়াল টু ডিউ প্লাস ডিডব্লিউ, আর ডিডব্লিউ লিখতে পারি কি পিডিবি। ঠিক আছে, তো এবার আমরা জানবো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র হচ্ছে ইঞ্জিনের দক্ষতা মানে ইঞ্জিনের দক্ষতা কতটা হবে। তো এখানে কার্নো একজন বিজ্ঞানীর নাম, ইনি বলেছিলেন একটা গ্রাফ দিয়েছিল, যেটা আমরা আজকের ক্লাসে পারলেও দিব, না হলে কালকের ক্লাসে দিব। সো এই চক্রের মাধ্যমে দেখিয়েছেন যে তাপ সম্পূর্ণরূপে কাজে পরিণত হয়, কিন্তু বাস্তবে এটা কখনোই সম্ভব নয়। যেমন ধরো আমি এই কলমটা নিচে ফেলে দিছি, তো ফেলে দেওয়ার কারণে এখানে কিন্তু এই যে আমি যে ফেলে দিছি এখানে 9.8 গতিতে নিচে পড়ছে। তো মানে অভিকর্ষের দিকে টান দিয়েছে 9.8 দিকে, তো এখানে নিচে পড়ার সাথে সাথে এখানে কিন্তু একটা শব্দ উৎপাদন হবে। এই শক্তিটাকে 9.8 যেটা আমরা এখান থেকে ছেড়ে দিলাম, এটা কিন্তু শক্তিটা এই যে আমার হাত দিয়ে পড়ে গেল, এই যে শক্তিটা এটা শব্দ শক্তিতে এবং স্থির শক্তিতে রূপান্তরিত হয়ে এটা কি নিচে থেমে যাবে। তো এইরকমই মানে কিছু না কিছু বাহ্যিক কিছু থাকেই। ঠিক আছে, যেমন আমরা যদি একটা মেশিন চালাই, সেখানে দেখবে যে যদি 1 লিটার তেল যদি লাগে, সেক্ষেত্রে যদি 800 গ্রাম তেল আমাদের মানে মেইন কাজ করে, বাকি 200 গ্রাম কিন্তু আমাদের অপচয় হবে, কারণ ওখানে তাপ উৎপাদন হবে। দেখো না অনেক সময় যে গরম হয়ে যায়, তো এখানে তাপ বা অন্যান্য কিছু থাকে। কিন্তু বিজ্ঞানী কারণও কিন্তু একটা চক্র দিয়েছিল, যে চক্রের সাহায্যে যে মানে সম্পূর্ণ তাপ শক্তিটারে সম্পূর্ণ কাজে পরিণত করা যাবে, মানে কোনো অপচয় হবে না। কিন্তু সেটা এখন সময় তৈরি হয়নি। যদি সেটা তৈরি করতে পারে তাহলে তাপ শক্তি কিন্তু আমাদের ফুল কাজে পরিণত হবে, আমাদের আর কোনো ক্ষতি মানে আমাদের যে একটা লস হয় এই লসটা আর হবে না। তো সেইটা আমরা পড়বো পরে। তো এখানে তাপ ইঞ্জিন তো দক্ষতা আমরা জানলাম। এবার আমরা সবথেকে গুরুত্বপূর্ণ যে টপিকটা জানবো সেটা হচ্ছে এই যে তাপ ইঞ্জিন সম্পর্কিত কর্মদক্ষতা। ঠিক আছে, কর্মদক্ষতা এটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ এটা দিয়ে অনেক সময় সিকিউতে আসে এবং এমসিকিউতে তো প্রায়ই আসে। তো চলো আমরা কর্মদক্ষতাটা শিখে ফেলি। ঠিক আছে, কর্মদক্ষতা এখানে লিখলাম কর্মদক্ষতা। তো কর্মদক্ষতাকে ইটা দিয়ে প্রকাশ করি। এইটাকে কি ইটা বলা হয়, ইটা বলা হয়। তো কর্মদক্ষতা হচ্ছে এখানে এটা কিন্তু ইটা, কর্মদক্ষতাকে ইটা দিয়ে প্রকাশ করা হয়। তো আমরা এখন কর্মদক্ষতার মেইন যেটা সেটা হচ্ছে আউটপুট বাই ইনপুট বাই ইনপুট। ঠিক আছে, তো এখানে আমরা খুব সহজে এটা আমি বলে দিছি, এটা আমি বানিয়ে দিছি যে আউটপুট বাই ইনপুট, যাতে তোমরা খুব সহজে মনে রাখতে পারো যে এখানে কর্মদক্ষতা কি হবে যদি আউটপুটটা আমরা উপরে দিই, আর ইনপুটটা হবে কি, ইনপুটটা হবে নিচে। তো আউটপুট মানে এখানে হচ্ছে ডব্লিউ দ্বারা প্রকাশ করব, ডব্লিউ, আর এখানে ধরো কিউ1 দিয়ে প্রকাশ করলাম। এখন আমরা একটা জানি ডব্লিউ ইকুয়াল টু হচ্ছে কিউ1 মাইনাস কিউ2। ঠিক আছে, কিউ1 মাইনাস কিউ2। তো আমরা এইটা বসাই দিই, ডব্লিউ ইকুয়াল টু কি কিউ1 মাইনাস কিউ2, আর নিচে কি কিউ1। তো কিউ1 দিয়ে এইটাকে দিয়ে ভাগ দিলাম। তো তোমরা যত সায়েন্সের স্টুডেন্ট, আমরা ভেঙে দেখা যাবে না, যেহেতু কিউ1 ভাগ দিলে তো 1 থাকে, এই মাইনাস আসে গেছে, আর এইটা হচ্ছে কিউ2 ডিভাইডেড বাই কিউ1। ঠিক আছে, এইটার কিন্তু আরেকটা সূত্র আছে, মানে এইটা হচ্ছে মেইন সূত্র। তো এইটারে আমরা আরো একভাবে লিখতে পারি যে 1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1, মানে ম্যাথ করার সময় আমাদের যদি ফিজিক্সের এই ম্যাথ টাইপের কিছু আছে, যদি তাপমাত্রা দিয়ে থাকে যে উৎসের তাপমাত্রা একটা আর গ্রাহকের তাপমাত্রা এত, তাহলে প্রথম হচ্ছে এই যে লাস্টেরটা যেটা ওই যে বের হয়ে যায় সেটা দেবো উপরে এবং উৎসের তাপমাত্রা দেবো নিচে। এভাবে ক্যালকুলেশন করলে আমাদের খুব সহজেই মানে কর্মদক্ষতা পেয়ে যাবে, এবং সাথে কিন্তু 100% আছে। ঠিক আছে, 100%। ঠিক আছে, এটা সবকটাই 100% আছে।
তো আমরা খুব সহজেই কিন্তু কর্মদক্ষতা শিখে ফেলেছি। এবার আরেকটা জিনিস জানতে হবে যেটা খুবই গুরুত্বপূর্ণ, কর্মদক্ষতার বিপরীত কার্য সম্পাদন সহক, যাকে বলা হয় আমরা সিওপি, মানে এইটার বিপরীত, একদম খুব সহজ, বাট এইটা পরীক্ষা অনেক গুরুত্বপূর্ণ। যেমন আছে কার্য সম্পাদন সহক, এটা এডমিশনে অনেক গুরুত্বপূর্ণ। কার্য সম্পাদন সহায়ক, এটাকে বলা হয় সিওপি। তো এইটা কি আমরা যে এখানে লিখছি না, দেখো যে আউটপুট বা ইনপুট খালি বিপরীত, মানে কি ইনপুট উপরে থাকবে আর আউটপুট নিচে। তো এখন দেখো তাহলে কি হবে, Q1 উপরে থাকবে আর নিচে থাকবে কি W। তার মানে কি উপরে Q1 থাকলো, এখানে Q1 মাইনাস Q2। এখন দেখো খুব সহজে এটা কি আমরা ভাগ করতে পারি? ভাগ কিন্তু করতে পারি না। কারণ কি বলতো, এখানে আমরা ভাগ করতে পারবো না। এখানে যদি নিচে সিঙ্গেল থাকতো, যেমন এখানে নিচে সিঙ্গেল ছিল, উপরে প্লাস মাইনাস যা ছিল, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা ভাগ করতে পারতাম, কিন্তু এটা কিন্তু করা সম্ভব না। তার মানে এইভাবেই রাশিটি রাখতে হবে। তো অনেক সময় দেওয়া থাকবে যে W দেওয়া থাকবে এবং Q, এইভাবে করতে পারবে। যেমন আমি এটা তোমাকে যদি প্রশ্ন ধরি যে, আচ্ছা প্রশ্নটা আমি লিখিয়ে দিই প্রশ্নটা আমি, যে কোনো একটা ইঞ্জিনে যদি তাপগ্রাহক মানে কি, যেটা প্রথমে গ্রহণ করে গ্রাহক 10 হয়, এটা আমি কিন্তু কোনো মান দিলাম না, মানে খুব সহজ তোমাদের বোঝানোর জন্য শুধু মানে মান দিয়েছি, মানে এটার যে সামনে যে মাত্রা বা কিছু এগুলো আমরা দিইনি, ঠিক আছে, একক মাত্রা এগুলো আমি পরে দেবো। আগে আমরা ম্যাথটা যে কিভাবে করবো সেটা শিখবো, ঠিক আছে। তো এখানে এটা দিল যে 10 হয় এবং কাজ কাজ ধরো কত হবে, কাজ ধরো 20 ধরো, 20 হয়, তাহলে সিওপি কত এবং কর্মদক্ষতা কত? এটা খুব সহজে আমরা করতে পারবো। তো প্রথম আমরা সিওপি বের করি, ঠিক আছে। তো সিওপি আমরা এখানে সিওপি বের করি, সিওপি কার্য সম্পাদক সহায়ক। তো এখানে সিওপি বের করতে হলে দেখো সিওপি মানে কি, এখানে আমরা দেখছো যে ইনপুট বাই আউটপুট, ঠিক আছে, ইনপুট বাই আউটপুট, আর ওইটা আসলে কি, ওইটা আসলে কিন্তু আউটপুট বাই ইনপুট, ঠিক আছে। তো সিওপি বের করতে হলে দেখো আমরা এখানে হয়েছে এই যে তাপগ্রাহক মানে কি, এটা হচ্ছে কি Q1 আর এটা কি W, ঠিক আছে। তো এখানে দেখো সূত্র কি Q1 বাই W, তাই Q1 এর মান কত 10 আর W এর মান কত 20, তাহলে আমার অ্যানসার আসছে কি এই 0 কেটে দাও 1/2 সিওপি, ঠিক আছে। তো এখন আমরা যদি কর্মদক্ষতা বাই করি, কর্মদক্ষতা কি এটা কি এটার বিপরীত রেশি, আর কিছু ভাবার দরকার আছে, এনে 20 দেবো, এখানে 10 দেবো, ইনটু 100%, তার মানে এই শূন্য কেটে দিলাম 2 ইনটু 100 কত হয় 200%, তার মানে কর্মদক্ষতা কত 200%। আসলে কর্মদক্ষতা কিন্তু 200% হয় না, মানে এটা হচ্ছে আমাদের 100%ই কর্মদক্ষতা হয়, মানে 100 এর মধ্যে 100 তো কখনো হয় না, কিন্তু ধরা যায় 100%, এখানে 200% হয়েছে কারণ আমরা মান তো আর কি ওভাবে একুরেট বসাইনি, আমরা একটা মানে ম্যাথটা সুবিধা বোঝার জন্য সেটা করেছি। তো এটা আমাদের দেখা হয়ে গেছে। এখন আমরা সব থেকে গুরুত্বপূর্ণ যেটা দেখব সেটা হচ্ছে একপারমাণবিক গ্যাস, দ্বিপারমাণবিক গ্যাস এবং বহুপারমাণবিক গ্যাস। আমরা জানি যে একপারমাণবিক গ্যাস মানে কি 1.67, দ্বিপারমাণবিক গ্যাস মানে কত 1.44 এবং বহুপারমাণবিক গ্যাস কত 1.33। কিন্তু এখানে আরো কিছু আমাদের জানার দরকার আছে, যেটা অনেক সময় ম্যাথে আসে এবং কিভাবে শর্টকাট এমসিকিউতে আসলে করবো সেটা আমরা দেখে ফেলবো। তো চলো দেখি। তো একপারমাণবিক গ্যাস বলতে আমরা এখানে বুঝবো কি একপারমাণবিক গ্যাস মানে এখানে একটাই থাকবে গ্যাস। তো এখানে কিন্তু আমরা নিষ্ক্রিয় গ্যাসটা বলতে পারি, যেমন নিষ্ক্রিয় গ্যাস কতগুলো আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, হ্যাঁ অর্গানিসন, এরকম যে একপারমাণবিক গ্যাস, এই যেমন হিলিয়াম, নিয়ন, এখানে আমি তিনটে দিয়েছি যে নিয়ন, হিলিয়াম, আর্গন, ঠিক আছে। তো এখানে দুইটা জিনিস মনে রাখতে হবে, সিপি এবং সিবি। সিপি মানে কি মোলার আংশিক চাপ, এবং ওই সিবি মানে কি মানে আপেক্ষিক চাপে মোলার আপেক্ষিক আয়তন, ঠিক আছে। একটা হচ্ছে চাপ আর একটা হচ্ছে আয়তন, মানে এই যে পি দিয়ে বুঝবো আর ভি দিয়ে বুঝবো। আর গামা হচ্ছে কি, গামা যেটা মানে হচ্ছে একপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামার মান কত, দ্বিপারমাণবিক গ্যাসের গামার মান কত, এটা হচ্ছে 1.67, 1.44, 1.33। এভাবে খুব মনে রাখবো খুব সহজে। গামা মানে কি, গামা মানে কিন্তু আমরা আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে সিপি বাই সিবি,
গামা মানে হচ্ছে সিপি বাই সিবি। তো এইটা যদি জানি তো আমরা খুব মানটাকে দেখি, ঠিক আছে। তো সিপি এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে মোলার আংশিক চাপ, সিপি মানে কি 3/2r, সিবি মানে কি 5/2r, এবং তাহলে গামার মান হবে কত, গামার মান হবে 1.67। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু খুব সহজ যেটা করতে পারি সেটা দেখো, এইটা আমরা 1.67, তো অনেক সময় ক্যালকুলেশনের সময় সমস্যা হয়, যেহেতু তোমাদের এইচএসসি তে মানে ক্যালকুলেটর থাকবে, সেহেতু তোমরা 1.67 বসাতে পারবে, কিন্তু বসাতে মানে সুবিধা হবে ক্যালকুলেটরের সাহায্যে। কিন্তু যখন এডমিশনে যাবে তখন সেটা কিন্তু 5/3 বসালে সব থেকে ভালো হবে। তখন অনেক সময় গামার মান থাকবে, তো 5/3 দিয়ে অনেক সময় কাটাকাটি করতে অনেক সুবিধা হবে। তো এটা মনে রাখো, এটা মনে রাখতে পারো, ঠিক আছে। তো এইটা মনে কিভাবে থাকবে যে সিপি এবং সিবির মানটা অনেক সময় আমরা ভুলে যাবো, এখানেও সিপির মান একটা আলাদা। তো এই ক্ষেত্রে সব থেকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করে যে একটা মনে রাখলে বাকি সব সম্ভব, ঠিক আছে। কিভাবে দেখো সিপি আমরা এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে 3/2 দিলাম, 3/2, ঠিক আছে। তো মনে রাখবে কিন্তু 2 মানে নিচে কিন্তু 2 থাকবে সব সময়। তো প্রথমটার ক্ষেত্রে আমরা কিন্তু এই দেখো 3/2r, তো এখন দেখো এখানে 3 আর 2 কত হয়, 5 হয়, এই 5 উপরে রাখলাম আর এই 2 কিন্তু নিচে থাকলো, ঠিক আছে। মনে রাখবে 2 ম্যাক্সিমাম জায়গায় হবে, প্রথম দুইটাই 2 হবে, ঠিক আছে। তো 3/2r প্রথমটা মনে রাখলাম সিপি, তাহলে সিপি হবে কত, 3 আর 2 কত হয় 5, 5/2r, তাহলে গামা হবে কত, এই যে 3/2/5/2, তার মানে 5/3, ঠিক আছে, বা 1.67, ঠিক আছে। এটা মনে রাখতে পারো। তো দ্বিপারমাণবিক গ্যাস কান্ডা, দ্বিপারমাণবিক গ্যাস যেমন হচ্ছে এখানে দুইটা থাকবে, ঠিক আছে, মানে একই পরমাণুর দুইটা থাকবে, ঠিক আছে। যেমন হাইড্রোজেন H2, হাইড্রোজেন মানে এটা গ্যাস আকারে থাকবে, অক্সিজেন O2, ঠিক আছে, এবং ক্লোরিন Cl2, ঠিক আছে। এখানে সিপি হবে 5/2r, 7/2r হবে সিবি, এবং গামার মান হবে যেহেতু দ্বিপারমাণবিক তাহলে 1.44, এবং এর মানে কি যদি অ্যাডমিশনের ক্ষেত্রে সুবিধা হয় তাহলে সেটা হচ্ছে 7/5, ঠিক আছে, 7/5। তো এটা ওই সেম নিয়মে মনে রাখতে পারো যে 5/2r তো রয়েছে, তো 5 আর 2 7 আর এই 2 7/2r, ঠিক আছে। আর এখানে যদি ভাগ করে দিই 7/5 থেকে। এবং পরেরটা হচ্ছে বহুপারমাণবিক গ্যাস। বহুপারমাণবিক গ্যাস দেখলে খুব সহজে বুঝতে পারবো যে NH3 SO3, ঠিক আছে। এখানে হবে সিপি হবে 3r, কিন্তু এখানে কিন্তু সেম রুল খাটছে, যেমন সিবি 3r, এর নিচে কি এক আছে না, এই 1 3 এর কত হয় 4 হয় 4r, আর এটা বহুপারমাণবিক 1.33, এবং এর যে মেইন যেটা এডমিশনের ক্ষেত্রে লাগে যেটা বসাইতে পারি সেটা হচ্ছে 4/3। তো অনেক সময় ম্যাথে আসতে পারে যে এটা কোন এক পারমাণবিক গ্যাস না বহুপারমাণবিক গ্যাস, এটা খুব সহজেই আমরা অ্যান্সার দিতে পারবো, বিকজ দেন এখানে দেখো এই যে এক পারমাণবিক গ্যাস আছে সেটা আমরা খুব সহজেই দেখতে পারবো, কারণ একটা আছে, দ্বিপারমাণবিক দুইটা আছে, আর বহুপারমাণবিক গ্যাস একের অধিক, ঠিক আছে, খুব সহজে আমরা বুঝতে পারবো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তো আমরা কালকে চেষ্টা করব তাপগতিবিদ্যাটা সম্পূর্ণ শেষ করে দিতে, আর জৈব যৌগের একটা ক্লাস ছিল সেটা আমরা পরের দিন নেক্সট দিন আমরা এটা রিলিজ করে দেবো। তো আজকে যে ক্লাসটা দিয়েছি এটা তোমরা প্রায় যদি বুঝে থাকো তাহলে কালকে ক্লাসটা কন্টিনিউ করবা। তো আজকের ক্লাসটা আমি চেষ্টা করেছি প্রায় অনেকটা বেসিক দিতে, এবং কালকে আমরা 2টা চার্ট দেবো, গ্রাফস মানে চার্টের মতন দেবো, ওই চার্ট থেকে 2 থেকে 3 মার্ক, এবং অ্যাডমিশনে তোমার 2 মার্ক কমন আসবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।